কথা বলতে চাই। বঙ্গবন্ধুকে পাকিস্তানি সৈন্যরা 25শে মার্চের শেষ রাতে অর্থাৎ 1টার দিকে নিয়ে যাওয়ার পর প্রায় 10 মাস ধরে উনি পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন। ওখানে বন্দী থাকা অবস্থায় পাকিস্তানি সরকার ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। তার ছেলের সামনে যখন কবর খুঁড়ে, তখন তিনি বলেছিলেন সেই কয়েদিদের যে তোমরা আমার কবর খুঁড়ছো খোঁড়ো, কিন্তু আমার লাশটা যেন বাংলার মাটিতে দাফন হয়। প্রিয় ভিউয়ার্স, একটা জিনিস খুব মনে রাখতে হবে। তিনি আরও বলেছিলেন যে আমি মানুষ, আমি বাঙালি এবং আমি মুসলমান, আমি শেখ মুজিব কখনোই বাংলার মাটি, বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার চিরসবুজ ঘেরা প্রান্তর এর বাইরে আমি নই। তাই আমার লাশটা যেন বাংলার মাটিতে দাফন করা হয়। আমি একটা প্রশ্ন রাখতে চাই, আপনি বলুন, বিশ্বে এমন কোন নেতা আছে যে নেতা সারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রপোজ দেওয়ার পরেও তিনি সেই প্রধানমন্ত্রীর প্রপোজটা প্রত্যাখ্যান করেছেন? প্রত্যাখ্যান করে বাংলার এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রপোজাল ডিনাই করে উনি এই বাংলাদেশের বাঙালিদের অধিকার প্রতিষ্ঠা করে তিনি 10ই জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এরকম নেতা খুব বিরল, এরকম মানুষও খুব বিরল, যে সুখ, স্বাচ্ছন্দ্য, নাম, যশ সমস্ত কিছু ত্যাগ করে তিনি বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালিদের সঙ্গে সামিল হন। 10ই জানুয়ারিতে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে আসলেন, তখন সেই বাংলার অবস্থা ছিল অত্যন্ত ভগ্নদশা, করুণ ভগ্নদশা। রাস্তা নেই, ঘাট নেই, ব্রিজ নেই, কালভার্ট নেই, গাড়ি নেই, ঘোড়া নেই। প্রায় একটি বছর পাকিস্তানি শাসকরা যে নির্বিচারে মানুষকে হত্যা করেছে, 30 লক্ষ শহীদকে হত্যা করেছে, 2,69,000 মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, ব্রিজ ভেঙেছে, কালভার্ট ভেঙেছে, লোকের বাড়িঘর পোড়ায় দিয়েছে, মানুষ জমিতে আবাদ করতে পারে নাই। এই ভগ্নদশার উপরে একজন মানুষ এসে এই বাঙালির ভাগ্যের পরিবর্তনের জন্য দায়িত্ব গ্রহণ করেন। এরপরে তিনি সবথেকে বড় একটা বাঙালি জাতিকে উপহার দেন, বিশ্বের সবথেকে প্রশংসিত যে কয়েকটি সংবিধান আছে, সেই প্রশংসিত সংবিধানের ভিতরে বাংলাদেশের সংবিধান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সমৃদ্ধশালী এবং গণতান্ত্রিক। এবং উনি চারটি মূল নীতি দাঁড় করলেন: গণতন্ত্র, সমাজতন্ত্র, অর্থনীতি এবং ধর্মনিরপেক্ষতা। এই 4টি মূলনীতির উপরে দেশ চলবে বলে সিদ্ধান্ত উনি গ্রহণ করলেন। এই সংবিধান প্রণেতাদের ভিতরে যারা ছিলেন, তাদের নাম আমি 2-1জনের নাম আমি প্রকাশ করছি, বাকিগুলো আপনারা জেনে যাবেন ইতিহাস থেকে, বইয়ের পাতা থেকে। ডক্টর কামাল হোসেন, যিনি আন্তর্জাতিক মাপের একজন আইনজীবী, তিনি ছিলেন এই সংবিধান প্রণেতাদের অন্যতম। ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব, তিনিও এই আন্তর্জাতিক পরিমণ্ডলে আইনজীবী হিসাবে তার সুনাম ছিল
আকাশচুম্বী। তিনি ছিলেন আমাদের এই সংবিধানের প্রণেতাদের একজন। সেই সংবিধানকে বলা হয় যে ৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা সংবিধান। এত সুন্দর আমরা সংবিধান পেয়েছি। সারা বিশ্বের পণ্ডিতরা, আইন পণ্ডিতরা, সারা বিশ্বের রাষ্ট্রবিজ্ঞানীরা আমাদের এই সংবিধানকে ভূয়সী প্রশংসা করে। প্রিয় ভিউয়ার্স, এবার আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলের কথা বলি। বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিল পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এবং তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত করা হয়। কিন্তু দেখা গেল যে কতিপয় মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিল না। তারা না সাড়া দিয়ে দেশে অনাচার, অত্যাচার, নির্যাতন, খুন, গুম শুরু করল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম খারাপের দিকে গেল। বঙ্গবন্ধু বাধ্য হলেন স্পেশাল ফোর্স, এখন সেই স্পেশাল ফোর্সের নাম দিলেন রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী যখন মাঠে নামলো, তখন সেই নকশাল নামক যেসব সংগঠন রাতের আধারে নিরীহ মানুষদের হত্যা করত এবং ডাকাতি সহ অনেক কিছু করত, তাদের পথ আস্তে আস্তে রুদ্ধ হয়ে যেতে লাগল। এরই ফাঁকে মৌলবাদী চক্র আবার মাথাছাড়া দিতে লাগলো। সেনাবাহিনীর ভিতরে বিভাজন শুরু হলো, আর এই বিভাজনের শুরু হওয়ার মূল খলনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন সেনাবাহিনীর ডেপুটি প্রধান জিয়াউর রহমান। উনিও একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা। উনি সেনাবাহিনীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, কতিপয় সেনাবাহিনীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি উৎসাহ দিতে লাগলেন। এবং বাংলাদেশ বরাবরই রিউমারের দেশ। ৫ই আগস্টের ঘটনা এই রিউমারকারীদের সফলতা বলা যায়। অর্থাৎ যারা মিথ্যাচার করতে পারে, যারা দুর্বৃত্তায়ন করতে পারে, তারা এইসব রিউমারে অংশ নেয়। ধর্মের নামে নিরীহ মানুষকে ভুল বুঝিয়ে এই ধর্মপাপীরা মানুষের ভাগ্যটাকে জলাঞ্জলি দেয়। এরপর সবথেকে বড় একটা ঘটনা কি, সেই সময় যে ভারতীয় সেনাবাহিনী এই বাংলাদেশে থাকার জন্য, স্থায়ীভাবে থাকার জন্য, অর্থাৎ বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছিল। বঙ্গবন্ধু তৎক্ষণাৎ ভারতের সাবেক প্রধানমন্ত্রী স্বর্গীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আমার দেশে খাদ্য নেই, আমার নিরাপত্তার দরকার নেই, আমার রাষ্ট্রের নিরাপত্তা আমার ছেলেরাই তৈরি করবে, তাই অতি শীঘ্রই আপনি আপনার সেনাবাহিনীকে আমার দেশ থেকে নিয়ে যান। বিশ্বের কয়টা দেশে এরকম আছে একটু বলতে পারবেন? কেউ কি একটু ইতিহাস ঘেটেছেন? সৌদি আরব, সেখানেও আমেরিকান সেনাবাহিনী রয়েছে। সিরিয়া, সেখানেও রাশিয়ান সেনাবাহিনী রয়েছে। কুয়েত, সেখানে আমেরিকান সেনাবাহিনী রয়েছে। বিভিন্ন দেশে এই দুই মোড়লের সেনাবাহিনী অবস্থান করছে অদ্যাবধি পর্যন্ত। তাদের খাওয়া, তাদের থাকা, তাদের খরচ, তাদের চলাচল এবং তাদের আরো অনেক কিছু মেটাতে হয় ওই সব দেশগুলিকে। এছাড়া সেই সব দেশগুলি হয়ে যায় ওই মোড়ল দেশের নাচের পুতুল ছাড়া আর কিছু নয়। বঙ্গবন্ধু এদিক থেকে একটা কঠিন ভূমিকা পালন করেন, ভারতীয় সেনাবাহিনী চলে যান। এত ভাঙাচোরা এবং এত খারাপের মধ্যেও বঙ্গবন্ধুর যে অর্থনৈতিক দর্শন ছিল অত্যন্ত প্রশংসনীয়। জিডিপি 7-এর উপরে নিয়ে গেছিল। তাহলে একটু চিন্তা করে দেখুন
যে জিডিপি, যে দেশের জিডিপি 7-এর উপরে, যুদ্ধবিধ্বস্ত একটি দেশের জিডিপি 7-এর উপরে মাত্র 2 বছরের মধ্যে নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন বঙ্গবন্ধু। যদি জীবিত থাকতেন, যদি অ্যালিভ থাকতেন, আমাদের এই জিডিপিটা কোথায় গিয়ে পৌঁছাতো একটু চিন্তা করুন, একটু ভাবুন। এই অবস্থায় যখন দেশ যখন সুন্দরের দিকে আগাচ্ছিল, ভালোর দিকে আগাচ্ছিল, অর্থনীতি যখন চাঙ্গা হচ্ছিল, শিল্প কলকারখানা যখন অত্যন্ত তরুণ আকার সৃষ্টি হয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধ আসছে, এ অবস্থায় বঙ্গবন্ধুকে হত্যা করে সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল অফিসার। এই সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল অফিসারগুলি বঙ্গবন্ধু শুধুকে নয়, বঙ্গবন্ধুর পরিবারের আরও 17 জনকে হত্যা করে। আপনারা, তারা চেষ্টা করেছিল যে বঙ্গবন্ধুর নাম, ইতিহাস সব কিছু মুছে ফেলা দেওয়ার জন্য। কত ধিকৃত, কত নিকৃষ্ট! একটু কি চিন্তা ভাবনা করে দেখেছেন আপনারা এইসব কুলাঙ্গারগুলি, যারা বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করলো? এরপর বঙ্গবন্ধুকে হত্যার পর স্থায়ীভাবে এই ধর্মপাপীদের রাজনীতি করার সুযোগ করে দিল জিয়াউর রহমান। প্রকৃতপক্ষে জিয়াউর রহমানই ক্ষমতায় আসলেন, খন্দকার মুস্তাক নামমাত্র প্রেসিডেন্ট ছিলেন। অল্প কিছুদিন পরেও খন্দকার মুস্তাককে উনি সরায়ে নিজে বাংলাদেশের প্রেসিডেন্ট ঘোষণা করলেন। ধর্মপাপীরা তারা 71-এ যে ব্যাপকভাবে পরাজিত হয়েছিল, বিশ্বে কোথাও এদের কোনো অস্তিত্ব নেই, সেই সব ধর্মপাপীদের স্থায়ীভাবে রাজনীতি করার জন্য তিনি বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানের দালাল আইন তুলে ফেললেন। ধর্মপাপীরা রাজনীতি করার সুযোগ পেল। গোলাম আজমের মতো প্রখ্যাত রাজাকার তারাও এদেশে এসে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে শুরু করলেন। দেশ আবার পিছনের দিকে চলে গেল। দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ থেকে খারাপের দিকে হতে শুরু করলো এবং জিয়াউর রহমানের জীবিত অবস্থায় কথিত আছে যে প্রায় 19 বার কূ হয়েছিল। তখন মুক্তিযোদ্ধা যেসব মানুষ ছিল, সৈনিকরা ছিল, তারা জিয়াউর রহমানের এই কর্মকাণ্ডকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল বলেই একাধিকবার কূ হয়েছিল। জিয়াউর রহমানকে একাধিকবার কূ করার চেষ্টা করেছিল। যাই হোক, পরবর্তী সময়ে চিটাগাং ক্যান্টনমেন্টে তাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে এই সেনাবাহিনীর কিছু কতিপয় সদস্য। এর আগে 1975-এর 3 নভেম্বর বঙ্গবন্ধুর অবর্তমানে যে 4 বীর সেনানী মুক্তিযুদ্ধকে সুন্দরভাবে পরিচালনা করেছিল, সেই 4 সেনা এটি কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর, সৈয়দ নজরুল ইসলাম সব এই 4 সেনা সুন্দরভাবে তাদেরকেও জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করেছে। দেশ আবার চলে গেল পিছনের দিকে। 1971 সালের 31শে মে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তারই সেকেন্ড ইন ম্যান আব্দুল সত্তার সাহেব ক্ষমতায় আসেন। এই ঘটনা আরও একদিন তুলে ধরব। আজ পর্যন্ত এই পর্যন্তই। তো প্রিয় দেশবাসী, প্রিয় ভিউয়ার্স, আমি আবার আপনাদেরকে পুনরায় স্মরণ করে দিতে চাই, দেশপ্রেমহীন ব্যক্তি পশুর সমতুল্য। দেশপ্রেম, বাংলাদেশের দেশপ্রেম বলতে যেটা বোঝায় যে আপনাকে বাঙালির অস্তিত্বকে স্বীকার করতে হবে, জয় বাংলাকে স্বীকার করতে হবে,
আমাদের জাতীয় সঙ্গীতকে স্বীকার করতে হবে, বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে স্বীকার করতে হবে এবং লাল সবুজের পতাকাকে ধারণ করতে হবে। আর বাঙালি জাতীয়তাবাদকে দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এর বাইরে যদি কোনো উপাদান আপনি চিন্তা করেন তাহলে বুঝতে হবে যে আপনি দেশপ্রেমিক নন, আপনি দেশপ্রেমী বাংলাদেশের মানুষ নামে পশুর তুল্য একজন মানুষ। সৃষ্টিকর্তা এই দেশপ্রেমিকহীন ব্যক্তিদের জায়গা পরপারে নিকৃষ্ট জায়গায় রেখেছেন। তো আমরা আশা করব, আসুন সুন্দর বাংলাদেশ গঠনে আমরা সকলেই আমরা দেশপ্রেমিক হই, ঐক্যবদ্ধ হয়ে রবীন্দ্রনাথের দেওয়া সোনার বাংলার আমরা সোনার মানুষ হয়ে দেশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Please like, comment and subscribe.